হজের ফিরতি ফ্লাইটে প্রথম দিনে দেশে ফিরেছেন প্রায় ৫,৫০০ হাজি। সার্বিক ব্যবস্থাপনায় জানালেন সন্তোষ। যেমন আগে শুনেছিলাম যে খুব কষ্ট হয়, কোনো কষ্ট হয়নি। আলহামদুলিল্লাহ সব জায়গায় আমরা ভালো ছিলাম। আলহামদুলিল্লাহ সবকিছু মিলে খুবই ভালো। শহীদ জিয়ার ঐতিহাসিক বেতার ভাষণ স্মরণ করল ভারতীয় হাই কমিশন। মুক্তিযুদ্ধের প্রেরণার উৎস বলছে দিল্লি, পাশে থাকার বার্তা। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা জটিলতা চরমে, অনিশ্চয়তায় হাজারো প্রবাসী, রেমিটেন্স প্রবাহ কমার শঙ্কা। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরু হলো হজের ফিরতি ফ্লাইট। শনিবার সকাল 11:15টায় প্রথম ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান 419 হাজি। জানান ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা। কয়েকজন অবশ্য কিছু অভিযোগের কথাও বলেছেন। সব মিলিয়ে এবার সবকিছু বেশ গোছানো ছিল বলে জানান হাজিরা। প্রথম দিনে 11টি ফ্লাইটে প্রায় 5,500 হাজি দেশে ফিরেছেন। পবিত্র হজ পালন শেষে প্রশান্তি নিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ফ্লাইটে এলেন 419 জন। হাজিরা জানান এবারের ব্যবস্থাপনা ছিল বেশ গোছানো, ভোগান্তি ছাড়াই দেশে ফিরতে পেরেছেন তারা। না, আমাদের দেশ থেকে শুরু করে ও দেশেও অনেক ব্যবস্থাপনা ভালো, আমাদের দেশের ব্যবস্থাপনা ভালো। খুব সুন্দর, জোরদর্শী, খুব সুন্দর, আমরা খুব সন্তুষ্ট। নারীরাও জানান সন্তুষ্টির কথা, বলেন এবারের ব্যবস্থাপনা ছিল পরিপাটি। আলহামদুলিল্লাহ অনেক ভালো। যেমন আগে শুনেছিলাম যে খুব কষ্ট হয়, কোনো কষ্ট হয়নি। আলহামদুলিল্লাহ সব জায়গায় আমরা ভালো ছিলাম। এর চাইতে অনেক ভালো। 2019 সালে করেছি আর এবার আবার করলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে। কয়েকজন অবশ্য কিছু অভিযোগের কথাও জানান। ট্রাভেল এজেন্সিগুলো করে কি, তারা বলে নিয়ে যায় একরকম, ওইখানে গিয়ে সেটা করে না। টাকার পরিমাণ যেটা আছে সবাই তো বোঝেন অবস্থাটা কি, একটু কম, এর থেকে আরেকটু কমাই দিলে খুব ভালো হতো। এবার বাংলাদেশ থেকে হজ করতে যান ৭৬,০০০-এর বেশি হাজি। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ৪৫তম শাহাদাত বার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯৭১ সালের ঐতিহাসিক বেতার ভাষণ স্মরণ করেছে ভারতীয় হাই কমিশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় ঢাকার ভারতীয় দূতাবাস বলেছে, সেই ভাষণ মুক্তিকামী মানুষকে সাহস ও প্রেরণা জুগিয়েছিল স্বাধীনতা সংগ্রামে। একই সঙ্গে মুক্তিযুদ্ধে বাংলাদেশ ও ভারতের অভিন্ন আত্মত্যাগের কথা তুলে ধরে দুই দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির পথে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দিল্লি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মন্ত্রী পরিষদের সদস্যরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন। এদিকে দলীয় নেতাকর্মীদেরও ঢল নামে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাতে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর শেরে বাংলা নগরে সমাধিস্থলে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর দলের নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির চেয়ারম্যান হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। সেখানে মোনাজাতে অংশ নেন। পরে সমাধি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত। দলের নেতাকর্মীদের সাথে নিয়ে সেই মোনাজাতে অংশ নেন তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ জিয়ার আদর্শ ও দর্শন অনুসরণ করেই বর্তমান সরকার দেশ গঠনে কাজ করছে। বারবার জনগণকে সঙ্গে নিয়ে যে আমরা অসাধ্য সাধন করতে পারি সঠিক নেতৃত্বে, সেটা আমাদের কাছে একটা অত্যন্ত জরুরি বিষয়। আজকে আবার তারই যোগ্য উত্তরাধিকারী তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে আমরা আবার সেই বিপ্লবী কর্মসূচিগুলো শুরু করি। গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের মতামতের ভিত্তিতেই দেশ পরিচালিত হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই বাংলাদেশটাকে গণতান্ত্রিক ধারায় পরিচালিত করি এবং জনপ্রত্যাশা অনুযায়ী এদেশের উন্নতি সমৃদ্ধি করি। ৪৫তম শাহাদাত বার্ষিকীতে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন বিএনপি নেতারা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা তৈরি হয়েছে। ভিসা নবায়ন ও নতুন আবেদন প্রক্রিয়া ধীরগতির হওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন অনেক প্রবাসী। হাজারো শ্রমিকের মধ্যে দেশে ফেরত যাওয়ার আশঙ্কা ও গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এটিকে কূটনৈতিক ব্যর্থতা হিসেবে দেখছেন প্রবাসীরা। সংযুক্ত আরব আমিরাত থেকে সিরাজুল হকের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ভিসা সংকট ক্রমেই চরম আকার ধারণ করছে। দেশটিতে অবস্থান করায় এখন বড় চ্যালেঞ্জ পরিণত হয়েছে রেমিটেন্স যোদ্ধাদের। ভিসা নবায়ন থেকে শুরু করে ট্রান্সফার কিংবা ক্যান্সেলেশন সব মিলিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। ভিসা জটিলতা ও পাসপোর্ট সংকটের জেরে আমিরাতে প্রতিদিন অবৈধ হয়ে পড়ছেন অনেক প্রবাসী কর্মী। আমার ভিসা মেয়েদের স্যার 15 দিন, এখানে কোনো দিকে ভিসা ক্যান্সেল করার আমার সিস্টেম পাইতেছি না। তারপরে যে ভিসা লাগামো এরকম কোনো সিস্টেম নাই, ভিসা বর্তমানে বন্ধ। ভিসা ট্রান্সফার সুবিধাটা চালু না থাকার কারণে বর্তমানে আমিরাতে প্রবাসী প্রতিদিন অবৈধ হচ্ছে এবং সেই সাথে একটা বিশাল সংখ্যক প্রবাসী এমন ভিসা ক্যাটাগরিতে নিজেদের ভিসা লাগাচ্ছে যেটা কিনা নট ডিজাইন ফর দেয়ার প্রফেশন। এই পরিস্থিতিতে দ্রুত কূটনৈতিক তৎপরতা বাড়ানোর উপর জোর দেন প্রবাসীরা। বৈধভাবে রেমিটেন্স পাঠাতে হলে আমাদেরকে নিজেদেরকে বৈধ থাকতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো অবশ্যই সরকারের উচিত কূটনৈতিক পর্যায়ে আলোচনা করে আমাদের বর্তমানে লক্ষ লক্ষ প্রবাসীরা যে সমস্যায় ভুগছেন সেই সমস্যার সঠিক একটি সমাধান বের করে দেওয়া। এমন পরিস্থিতিতে স্থানীয় ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং টাইপিং সেন্টারগুলো বাংলাদেশি গ্রাহকদের পরিবর্তে অন্যান্য দেশের গ্রাহকদের নিয়ে বেশি কাজ করছে। অনেক প্রতিষ্ঠান এখন বাংলাদেশি গ্রাহকদের বাদ দিয়ে অন্য দেশের গ্রাহকদের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। এমন পরিস্থিতি চলতে থাকলে নতুন কর্মসংস্থান ও রেমিটেন্স প্রবাহ উভয়ই নেতিবাচক প্রভাবের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফ্রান্সে কঠোর আইন ও নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যেই উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। দেশটিতে রাস্তা ও বাসাবাড়িতে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ থাকায় অনুমোদিত কসাইখানা ও নির্দিষ্ট সুপার স্টোরগুলোর উপরই নির্ভর করতে হয় প্রবাসী মুসলিমদের। ফ্রান্স থেকে ফেরদৌস করিমের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ইউরোপের অন্যতম বৃহৎ ও শক্তিশালী দেশ ফ্রান্স, যেখানে বসবাস করেন প্রায় 60 লাখ মুসলমান। তবে জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় অনুমোদিত কসাইখানার বাহিরে দেশটিতে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্য করলে রয়েছে 6 মাসের কারাদণ্ড এবং 15,000 ইউরো পর্যন্ত জরিমানার বিধান। এমন কড়াকড়ির মধ্যেই কোরবানি সম্পন্ন করেন প্রবাসী মুসলমানরা। এখানে সার্ভিসটা অনেক ভালো, অনেকটা বাংলাদেশের মতোই, কিন্তু আমরা ঈদের দিন মাংস পাই না। এটা নর্মাল ফ্রান্সে ফার্মগুলো অনেক দূরে হয়, সেজন্য আমরা ঈদের দিন পাই না। নির্ধারিত কসাইখানা ও সুপার স্টোরে কোরবানি সম্পূর্ণ হওয়ার পর টানা কয়েকদিন ধরে চলে মাংস সংগ্রহ ও বিতরণ। ফ্রান্সের আইনি বেড়াজালের মধ্যেও পশু কোরবানির মাধ্যমে পরবাসেও আনন্দে মেতে ওঠে প্রবাসী মুসলমানরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কোরবানির বর্জ্য 8 ঘন্টার মধ্যে সরানোর প্রতিশ্রুতি ছিল ঢাকার 2 সিটি কর্পোরেশনের, আর সরকারের ঘোষণা ছিল সরাতে হবে 12 ঘন্টার মধ্যে। তবে শনিবার দুপুরেও রাজধানীর বিভিন্ন এলাকায় বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। এসব ক্ষেত্রে কোনো কর্মচারীর গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। এদিকে ঈদের তৃতীয় দিনেও বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিয়েছেন কেউ কেউ। ঈদের তৃতীয় দিন, এদিনেও রাজধানীর ওয়ারি, চকবাজার, মোহাম্মদপুর, কালশী ও মিরপুর সহ বিভিন্ন স্থানে পশু কোরবানি দিয়েছেন অনেকে। তারা বলছেন ঈদের দিন কসাই সংকট থাকে অন্যান্য ব্যস্ততা। তাছাড়া পারিবারিক ঐতিহ্য মেনেও তারা দেরিতে পশু কোরবানি করেন। প্রথম দিন এবং দ্বিতীয় দিন কসাই পাওয়া খুব মুসিবত, খুব চাহিদা বেশি থাকে, যার জন্য তৃতীয় দিনে আসা আর কি। কসাইদের ডিমান্ড থাকে একটা গরু 20,000, 30,000, 40,000 নেয়। কোরবানি সম্পন্ন হওয়ার পর বর্জ্য অপসারণও এক বিশাল কর্মযজ্ঞ। দিনরাত কাজ করে চলছেন ঢাকার 2 সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। বিভিন্ন জায়গায় আমরা কাজ করতেছি, এখন থেকেও কাজ করতে আছি। কাজ চলতেছে, অনুমান চলতেছে, মেয়র মহোদয় যেমন নির্দেশ দিয়েছে আমরা সেভাবে কাজ করতেছি। তবে নির্ধারিত সময়ের পরেও ঢাকার বিভিন্ন স্থানে বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। শনিবার দুপুর পর্যন্ত চকবাজার, বকশীবাজার, জুরাইন, নারিন্দা, পোস্তগোলা, ফরিদাবাদ থেকে শুরু করে ধানমন্ডির মতো আবাসিক এলাকাতেও চোখে পড়েছে এই চিত্র। কিছু কিছু নীতি আছে, আবার মনে কানে পড়ে আছে। এই 14 নম্বর ওয়ার্ডে এখন অনেক অলিতে গলিতে ময়লা আছে। এসব ক্ষেত্রে কোনো কর্মচারী গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। কারো যদি গাফিলতি থাকে সেটা আমরা ব্যবস্থা গ্রহণ করব।
রাতের মধ্যেই কোরবানির সব বর্জ্য সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঢাকার 2 সিটি কর্পোরেশন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24, ঢাকা। ঈদের তৃতীয় দিনে রাজধানীর পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করেন অগণিত মানুষ। ইটপাথরের জঞ্জালে ঘেরা শহরের ব্যস্ততা থেকে একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলতে অনেকেই ঘুরতে বের হন প্রকৃতির মাঝে ফাঁকা কোনো জায়গায়। ধানমন্ডির রবীন্দ্র সরোবর প্রকৃতির সান্নিধ্যে ঈদের ছুটির কিছুটা সময় কাটাতে অনেকেই চলে আসেন এখানে। শহুরে ব্যস্ততা ভুলে এ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলার ক্ষণ। সরোবরের জায়গাটা খোলামেলা, একটু প্রকৃতি আছে, তাই সবাইকে নিয়ে আর কি ঘুরতে আসা। বাচ্চারাও বেশ আনন্দ করতে পারতেছেন, আমাদেরও ভালো লাগছে। আমরা খুব পছন্দের একটা জায়গায় এসেছি, আমি খুব খুশি। পরন্ত বিকেলে হাতির ঝিলেও পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দে মেতেছিলেন অনেকে। শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আইসক্রিম খাইছি, ঘুরতে এসে খুবই ভালো লাগছে এখানে। এখন ঢাকার মধ্যে যানজট নেই, তো যার কারণে খুবই ভালো লাগছে। সন্ধ্যায় ঘোড়ার গাড়ির আলোতে আলোকিত হয় মানিক মেয়ে এভিনিউ প্রাঙ্গণ। এ যেন কংক্রিটের শহরে এক বাড়তি পাওয়া। সুন্দর সুন্দর ঘোড়ার গাড়ি এসেছে, আজকে চললাম এতদিন দেখার পরে, ভালোই লাগছিল। ঢাকায় তো ঘোরার জায়গা খুবই অল্প, তো আমরা সবাই মিলে বাচ্চাকে দিয়ে ভাই বোন সবাইকে নিয়ে ঘুরতে আসছি। সব মিলিয়ে ফাঁকা ঢাকার এই জায়গাগুলোতে মিলল স্বস্তি আর উচ্ছ্বাসের মিশেলে ঈদ আনন্দের টুকরো কিছু ছবি। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ঈদের তৃতীয় দিনে রাজধানীর বসুন্ধরা সিটির ইনডোর থিম পার্ক টগি ফান ওয়ার্ল্ডে ছিল উপচে পড়া ভিড়। 9 তলা জুড়ে ছোট বড় সকলের কোলাহলে ছিল উৎসবের আমেজ। ঈদ উপলক্ষে সকলের সুবিধায় বিশেষ ব্যবস্থাও নিয়েছে টগি ফান ওয়ার্ল্ড কর্তৃপক্ষ। মিনি রোলার কোস্টার, বাম্পার কার কিংবা রং বেরঙের চিলড্রেন রাইড, ছোট্ট সোনামণিরা যেটাতেই উঠুক না কেন মেতে ওঠে খুশিতে। গাড়ি রাইড আর বাস্কেটবল খেলছি, একটা জাম্পিং রাইডে খেলেছি, বাম্পার কার্স খেলেছি। ছুটিতে একেবারে ঈদের সময়টাতে যে আমরা টগি ওয়ার্ল্ডে এসে এসব রাইড চড়তে ভালো লাগে। তবে বড়দের মূল আকর্ষণ ছিল আধুনিক ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর রাইডগুলো। চোখে বিশেষ চশমা পড়লেই হারিয়ে যাওয়া অদ্ভুত সব জগতে। প্যাকেজ নিয়েছি, আমি হচ্ছে লেজার ট্যাগ ও পেইন্টবল ফাইট এগুলোই বেশি করব। ডেয়ারিং জায়গা, সেখানে যেতে হচ্ছে আর কি, তো এগুলো আর কি মজা লাগলো, আর কি খুব মজা লাগলো। অনেক রাইডস আছে আর বিদেশি লাগে, অনেক ক্লিন। যান্ত্রিক জীবনে সন্তানদের এমন প্রাণখোলা হাসি আর সুরক্ষিত পরিবেশ দেখে খুশি অভিভাবকরাও। বাচ্চারা যদি এগুলোতে আসে তাহলে ওদের ফিটনেসটাও ভালো থাকবে। ঢাকা শহরে তো এরকম কোনো ওপেন এরিয়া নাই যে কোথাও নিয়ে গিয়ে তাদেরকে আনন্দ দেওয়া যায়। আগতদের সুবিধায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে টগি ফান ওয়ার্ল্ড কর্তৃপক্ষ। অনেক সাড়া পাচ্ছি, শিশু কিশোর বয়স্ক সবাই এখানে চলে আসতেছে এবং আমাদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা আমরা জোরদার রেখেছি। ঈদ উপলক্ষে 6 জুন পর্যন্ত প্রতিদিন বেলা 12টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে টগি ফান ওয়ার্ল্ড। সাদমান রাফিদ, নিউজ 24, ঢাকা। ইরান ইস্যুতে কোনো সিদ্ধান্ত ছাড়াই উচ্চ পর্যায়ের বৈঠক শেষ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে এই বৈঠক করেন তিনি। এদিকে যুদ্ধবিরতির মেয়াদ না বাড়ানো এবং এখনও কোনো চুক্তি না হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে ইরান। তেহরানের অভিযোগ, নৌ অবরোধ অব্যাহত রেখে কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে ওয়াশিংটন। যুদ্ধবিরতি ও নতুন চুক্তির আলোচনা চললেও দুই দেশের দূরত্ব এখনো স্পষ্ট। যুক্তরাষ্ট্রের কঠোর শর্ত আর তেহরানের পাল্টা দাবিতে সম্ভাব্য সমঝোতা ঝুলে আছে অনিশ্চয়তায়। হোয়াইট হাউসে 2 ঘন্টার উচ্চ পর্যায়ের বৈঠকেও আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত। উল্টো হরমুজ প্রণালী পুনরায় চালু, জলপথ থেকে মাইন অপসারণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করা এবং পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তার মতো একগুচ্ছ শর্ত দিয়েছে ট্রাম্প প্রশাসন। এসব শর্ত সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই অভিযোগ করেছেন, নৌ অবরোধ বজায় রেখে অতিরিক্ত শর্ত চাপিয়ে কূটনীতির পথ বাধাগ্রস্ত করছে ওয়াশিংটন। এটিকে বিশ্বাসঘাতকতার শামিলও বলছে তেহরান। এমনকি আগে জব্দ করা $12 বিলিয়ন তহবিল ছাড়ের দাবিও জানিয়েছে ইরান। তেহরান বলছে, আস্থা পুনর্গঠন ছাড়া কোনো সমঝোতা সম্ভব নয়। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে এমন একটি চুক্তি চান যা কার্যকর ও দীর্ঘস্থায়ী হবে। এই ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট সর্বোচ্চ ধৈর্য প্রদর্শন করছেন বলেও দাবি করেন তিনি। আসমাতুলি, নিউজ 24।
যুদ্ধবন্ধে হরমুজ প্রণালী ও পরমাণু ইস্যুতে ইরানকে নতুন শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ থেকে মার্কিন অবরোধ তুলে নেয়ার ঘোষণাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, যা অবিশ্বাস্য বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। অন্যদিকে লেবাননে ইসরায়েলি আগ্রাসন সার্বভৌমত্ব আইন লঙ্ঘনের শামিল বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। হরমুজ লাগোয়া কেশম দ্বীপে ফের ড্রোন হামলা হয়েছে, তবে আকাশযানটি ভূপাতিত করার দাবি করেছে ইরান কর্তৃপক্ষ। উত্তেজনা প্রশমনে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলে 2 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক। ঘোষণা আসে হরমুজ থেকে মার্কিন অবরোধ তুলে নেয়ার, তবে তেহরানকেও মানতে হবে শর্ত। তাগিদ দেন হরমুজ প্রণালী খুলে দেয়ার আর সমৃদ্ধ ইউরেনিয়াম বর্জনের। এদিকে নিজেদের অবস্থানে অনড় তেহরান। মতবিনিময় চললেও চূড়ান্ত চুক্তি বহুদূর বলে জানান দেশটির পররাষ্ট্র মুখপাত্র ইসমাইল বাঘাই। 47 বছর আগেই বাধ্যবাধকতার ভাষাকে বিদায় জানিয়েছে তেহরান। সমঝোতা চাইলে জব্দকৃত $12 বিলিয়ন সহ তেহরানের শর্ত পূরণ করতে হবে। তেহরান হবে উন্মুক্ত হরমুজের নিয়ন্ত্রক। অন্যদিকে লেবানন যেন জ্বলন্ত নরক। দেশটির সার্বভৌমত্ব আইন লঙ্ঘন করে চলছে ইসরায়েলের স্থল অভিযান। সেনারা লিতানি নদী পার করে অগ্রসর হচ্ছে, হিজবুল্লাহর কোনো অস্তিত্ব থাকবে না। এদিকে তেল আবিবের অভিযানে প্রতি 24 ঘন্টায় 11 লেবানিজ শিশুর রক্ত ঝরেছে বলেও জানায় জাতিসংঘ। এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব সংস্থাটি। নীরব দাস, নিউজ 24। ইউক্রেন যুদ্ধ শেষ পর্যায়ে বলে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও একদিন আগেও ইউক্রেনের 10টি স্থাপনায় হামলা করেছে রুশ বাহিনী, কিয়েভও রাশিয়ার বিভিন্ন লক্ষ্যে পাল্টা হামলা করেছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তীব্র লড়াই ও পাল্টাপাল্টি হামলা চলছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের সামরিক স্থাপনা, জ্বালানি ও পরিবহন পরিকাঠামো, বিমান ঘাঁটি এবং ড্রোন সংযোজন, সংরক্ষণ ও উৎক্ষেপণের স্থানগুলো হামলা করে ধ্বংস করা হয়েছে। এদিকে ইউক্রেন বলছে তারা রাশিয়ার একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে সফল হামলা চালিয়েছে। এই অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে ইউক্রেন যুদ্ধ সমাপ্তির দিকে এগোচ্ছে, তবে সংঘাত শেষ হওয়ার নির্দিষ্ট সময়সীমা তিনি উল্লেখ করেননি। কিয়েভের উপর সাম্প্রতিক আঘাত হচ্ছে লুহানেস্কের উপর ইউক্রেনীয় বাহিনীর হামলার জবাব। রুশ বাহিনী বিশেষ সামরিক অভিযান সব দিক দিয়েই এগিয়ে যাচ্ছে। রাশিয়া ইউরোপের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে পশ্চিমা দেশগুলোর যে দাবি করছে তা মিথ্যা। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়া নতুন করে বড় আকারের হামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি বিমান প্রতিরক্ষা জোরদারে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর প্রতি দ্রুত সহায়তার আহ্বান জানিয়েছে। চন্দ্রা, নিউজ 24। ঠিকানা বদল হলেও বদলায়নি সাভার চামড়া শিল্পনগরীর ভাগ্য। এখনও খোলা জায়গাতেই ফেলা হচ্ছে বর্জ্য, বিষাক্ত হচ্ছে ধলেশ্বরী নদী। ফলে মিলছে না আন্তর্জাতিক মানদণ্ডের স্বীকৃতি, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে কাঁচা চামড়ার বাজারে। সংশ্লিষ্টরা বলছেন, বর্জ্য শোধনাগারের সক্ষমতা যাচাইয়ের চূড়ান্ত প্রতিবেদন মিলবে জুলাই, তারপর নেওয়া হবে পদক্ষেপ। আবি আব্দুল্লাহ রিপোর্টে থাকছে বিস্তারিত। পরিবেশগত কারণ দেখিয়ে 2017 সালে ঢাকার হাজারীবাগ থেকে সাভারে সরিয়ে নেওয়া হয় চামড়া শিল্পনগরী। সিদ্ধান্ত ছিল হবে বর্জ্যের বহুমুখী ব্যবহার, কিন্তু এখনো সেখানে দেখা মেলে ময়লার স্তূপ। খোলা স্থানেই ফেলা হচ্ছে ট্যানারির টন টন কঠিন বর্জ্য। ফলাফল, দুর্গন্ধে ভারী চারপাশ, রাসায়নিক মেশানো চামড়ার পচা গন্ধে নাকাল স্থানীয়রা। ময়লার ভাগার তীব্র সংকট, যার খেসারত দিচ্ছে ধলেশ্বরী নদী। গন্ধটা তো টাটকা গন্ধ না, রক্তের পুরো এলাকা ছড়ায় যায়। অনেকে আছে আপনি বৃদ্ধ মানুষ, ছোট মানুষ, ওরা আর কি এদিকে আসতে পারে না, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। গন্ধের কারণে অনেকের আর কি শ্বাস-প্রশ্বাসের সমস্যা হয়। ট্যানারির আবর্জনা, ময়লা সম্পূর্ণ কিছু আমাদের এই সাইটে ফেলানো হয়। আর এই এলাকায় যেসব লোক বসবাস করে তাদের অতিরিক্ত সমস্যা। পরিবেশ রক্ষার দোহাই দিয়ে 2017 সালে রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর করা হয়েছিল চামড়া শিল্পনগরী। বদলেছে সময়, কিন্তু বদলায়নি ভাগ্য। এখনও ট্যানারির রাসায়নিক বর্জ্যে বিষাক্ত হচ্ছে ধলেশ্বরী নদী, যার খেসারত হিসেবে মিলছে না আন্তর্জাতিক LWG সনদ। নদী দূষণের পাশাপাশি সার্বিক দশার সরাসরি প্রভাব পড়ছে কাঁচা চামড়ার বাজারেও। অর্থনৈতিক মন্দা এবং বিদেশেও আমাদের কোনো বায়ার নাই,
বিদেশে কোনো চামড়া বিক্রি করতে পারি না। তা আমরা যে কটা চামড়া প্রসেস করি এগুলা বাংলাদেশে লোকাল মার্কেটে বিক্রি করি। চামড়ার দাম কম, এটা ঠিক আছে, মূল কারণ হলো আমাদের ফরেন বায়ার কম। সংশ্লিষ্টরা বলছেন বর্জ্য শোধনাগারের সক্ষমতা যাচাইয়ের কাজ চলছে। জুলাইয়ে প্রতিবেদন পাওয়ার পর নেওয়া হবে পদক্ষেপ। গত 1 বছর ধরে একটা ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ইটার কমিটি নামক একটা প্রতিষ্ঠান সিটিকে অ্যাসেসমেন্ট করছেন। একটা স্টেক হোল্ডার মিটিং হয়েছে। রিকমেন্ডেড ডিজাইন অনুযায়ী জুনের পর থেকেই এই সিটিপি সংস্কার করা হবে। সঠিক মানদণ্ড নিশ্চিত করা গেলে দেশের চামড়া খাত থেকে বছরে 10 থেকে 12 বিলিয়ন ডলার রপ্তানি সম্ভব বলছে সরকার। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। এই ছিল প্রবাসের সংবাদে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।